শহীদ অসীম শান্তি রায় একজন সংগ্রামী সৎ আদর্শের প্রতীক। বিপ্লবী অগ্নিপুরুষ অতীন্দ্রমোহন রায়ের একমাত্র পুত্র। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন শাস্ত্র বিভাগের ডেমনস্ট্রেটর ছিলেন। অসীমদা ছিলেন আমার কাকা শহীদ দিলীপ দত্তের বিশেষ বন্ধু। তিনি আমার মাস্টার মশাই। আমরা আমার দাদু শহীদ দীনেন্দ্রনাথ দত্তের কাছে স্থায়ীভাবে বসবাস করতে কুমিল্লায় চলে আসি 1961 সালে। এসে ভর্তি হই কুমিল্লার আওয়ার লেডি অফ ফাতেমা কনভেন্ট স্কুলে। পড়াশোনাতে আমার একটু কম মনোযোগ অন্য সব কিছুর তুলনায়। বাসায় সকলে মিলে স্থির করল আমার একজন গৃহশিক্ষকের প্রয়োজন, না হলে আমি নাকি আহ্লাদের চোটে পড়াশোনা লাটে উঠিয়ে ছাড়ব। মাস্টারমশাই ব্যাপারটাই খুব অপছন্দ আমার। নানা আপত্তি অজুহাত দেখাতে লাগলাম। আমার কাকু আমাকে আশ্বস্ত করলেন যে মাস্টারমশাই মানে গাইড, সামান্য পড়াশোনা দেখান এবং বেশিরভাগ সময় গল্প বলেন। শেষের ভূমিকাটা প্রাধান্য পেলে এই প্রস্তাব দাদু ও কাকুকে মানতে হলো। ঠিক হলো অসীমদা আমাকে পড়াবেন এবং আমি যেন তাকে সহযোগিতা এবং বাধ্য ছাত্র হিসেবে ব্যবহার করি। ভাবলাম কি বিপদেই না পড়লাম। হাজার হোক কাকুর বন্ধু, তার উপর আমার দাদুর একজন ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। তবুও মনে মনে ঠিক করে নিলাম দাদুর বন্ধুর ছেলেই হোক আর কাকুর বন্ধুই হোক, তিনি যেন অতিষ্ঠ হয়ে কিছুদিন পরে নিজেই চলে যান। খুবই শান্ত ধীর ব্যক্তিত্বের মানুষ। সর্বদা হাওয়াই শার্ট ও প্যান্ট পরতেন এবং সাইকেল চালিয়ে রোদ বৃষ্টির ঝড়ে ঘুরতেন। সাইকেলের সামনে মস্ত বড় একটা হেডলাইট ছিল। দূর থেকে বুঝতে পারতাম যে অসীমদা আসছেন। দেখামাত্র বাড়ির পেছনে একটা কাঁঠাল গাছে চড়ে বসে থাকতাম। সারা বাড়ি খোঁজ করে যখন পাওয়া যেত না তখন প্রথম প্রথম চলে যেতেন। একদিন তারও কাকুর যৌথ প্রয়াসে টর্চের সাহায্যে খুঁজে বের করা হলো। বকাবকিও করা হলো প্রচুর, কিন্তু আমি গায়ে মাখলে তো। তখন তারা যা বললেন তা শুনে তাড়াতাড়ি নেমে এলাম। তারা বলেছিলেন কাঁঠাল গাছে বিশেষ ধরনের কিছু ভূত থাকে, যারা আবার একটু বেশি ছোট ছেলে মেয়েদের পছন্দ করে। ব্যাপারটা আমাকে খুবই ভীত করেছিল, কারণ তখন আমার বয়স ছিল 10 বছর। অসীমদা আমাকে অনেক বুঝিয়ে একটা প্রস্তাব দিলেন। প্রত্যেক দিন পড়াশোনার শেষে একটা করে গল্প পড়ে শোনাবেন বা নিজ থেকে বলবেন। আমি প্রস্তাব দিলাম, পড়া শেষে না করে আগে করলে আমি পড়তে রাজি। অবাক কাণ্ড, উনি তাতেই রাজি এবং যে সময় পড়াতে আসার কথা তার কিছুক্ষণ আগে এসে আমাকে গল্প শোনানোর দায়িত্ব নিলেন। মনে আছে উনি প্রথমেই কিং আর্থার অ্যান্ড হিজ নাইটস থেকে গল্প পড়ে শোনালেন। এমনি করে উনি H.G. ওয়েলসের সব গল্প, আর্থার কোনান ডয়েলের গল্প, ভিক্টর হিউগো এর গল্প বেছে বেছে প্রায় সবগুলোই আমাকে শুনিয়েছিলেন। অসীমদার অসাধারণ ধৈর্য দেখে একটু অবাকই হলাম। ভাবলাম এত সহজে ব্যাপারটা সমাধান হয়ে গেল। এ তো ঠিক হলো না। তাকে কিভাবে নাস্তানাবুদ করা যায় সেই বুদ্ধি কিন্তু মাথায় রয়েই গেল, এবং পরবর্তী কি প্ল্যান করা যায় সেটা মনে মনে ঠিক করলাম। এমন কিছু করতে হবে যে অসহ্য হয়ে তিনি আর আমাকে পড়াতে আসবেন না। প্রায় আমি তার সাইকেলের চাকা পাংচার করে দিতাম। তিনি হেঁটে হেঁটে সাইকেল নিয়ে যেতেন। সবকিছু বুঝেও আমাকে তিনি বকেননি একবারও। যে চেয়ারে বসতেন সেখানে আগেই আঠা বা ভাতের মার লেপে রেখে দিতাম। আশ্চর্য ব্যাপার, এত কিছুর পরেও তিনি আমার অত্যাচার নীরবে সহ্য করেছেন এবং একবারের জন্য বলেননি যে বুয়া এমন কাজ করা ভালো না। বুয়া আমার ডাক নাম। বরঞ্চ মা বা কাকু শাসন করতে এলে বলতেন, ও তো নেহাতি ছোট মানুষ, ওরকম একটু আধটু গোলমাল তো করবেই, না হলে আর ছেলে মানুষের বৈশিষ্ট্য থাকলো কি। যদিও অত্যাচারগুলো মোটেই একটু আধটুর মধ্যে ছিল না, এখন বুঝি, এবং যখন মনে হয় তখন খুবই অপরাধী লাগে। এরপরে প্রায় তিনি তাদের বাড়ির বাগানের পেয়ারা করমচা রুমালে বেঁধে পকেটে করে নিয়ে আসতেন আমার জন্য। জামরুল জামও আনতেন। মাঝে মাঝে অতি প্রিয় ক্যাডবেরি চকলেটের বক্সও নিয়ে আসতেন। সেসব গ্রহণ করতে বা খেতে আমার সময়ের অভাব বা দ্বিধা কখনোই হতো না, যেনই আমার সবই প্রাপ্য। অসীমদা মস্ত বড় বিপ্লবী নেতার ছেলে। বেশিরভাগ সময় তার বাবা ব্রিটিশ সময়ে জেলেই কাটিয়েছিলেন। তিনি ছিলেন বিপ্লবী নেতা মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সহযোগী। মহারাজের লেখা জেলে 30 বছর ও পাক ভারতের স্বাধীনতা সংগ্রামে অতীন্দ্রমোহন রায়ের অবদানের কথা জানা যায় বিশদভাবে। অসীমদা তার মা এবং ছেলেবেলাতে একমাত্র বোন উপালিদিকে বিশেষ সংগ্রাম করতে হয়েছে, কারণ অতীন দাদু জীবনের দীর্ঘ সময় জেলে থাকতেন। নানা রকম সামাজিক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে তাদের। সেকালের রাজনৈতিক পরিবারের সকলেই খুব বড় ধরনের সাফারার হতেন, বিশেষ করে স্ত্রী, ছেলে মেয়েদের মতো নিকটতম আপনজনেরা। অতীন দাদু বিপ্লবী ছিলেন বলে অসীমদার কাছে বিপ্লবী যুগের বহু সত্য ঘটনা শুনতাম।
জেলখানা থেকে এসে সব গল্প তিনি তার ছেলে মেয়েদের সঙ্গে করতেন। সেখান থেকেই অসীমদা আবার আমাকে শোনাতেন। পড়াশোনার চাইতে এইসব ঘটনা শুনতে আমার বেশি ভালো লাগতো। তার কাছে শুনেছি শান্তি, সুনীতি, মিস্টার স্টিফেনসনকে হত্যা করার ঘটনা, সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা, প্রীতিলতা এবং আরও অনেকের কথা যখন বলতেন তখন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে যেতাম। যতই এইসব গল্প বলতেন ততই তার প্রতি আস্তে আস্তে আমার শ্রদ্ধা ও আস্থা বাড়তে থাকলো এবং সাইকেলের পাম্প ছেড়ে দেওয়া, চেয়ারে কালিও, ভাতের মারলেপা ইত্যাদি ধীরে ধীরে কমিয়ে ফেললাম এই ভেবে এতটা করলে যদি অতিষ্ঠ হয়ে এবার চলেই যান, আমার এইসব গল্প তো শোনা হবে না, পড়াশোনা যাই হোক না কেন। তিনি আমার আরও 2 সহপাঠীকে পড়াতেন এবং মাঝে মাঝে বলতেন ওরা কত ভালো, একদমই গোলমাল করে না। এতে আমি যদি কিছু লজ্জা পেয়ে পড়াশোনায় আরও একটু বেশি মনোযোগ দেই এবং গোলমালের মাত্রা একটু কমাই, তাতে আমার কিছুই পরিবর্তন হলো না। একদিন দাদু আমার পড়াশোনার অগ্রগতির খবর নিতে চাইলেন অসীমদার কাছে। অসীমদা ভাবলেন এই সুযোগ হারাবার নয়, তাই বললেন বুদ্ধি খুব বেশি, তবে ভয়ানক দুষ্টু এবং পড়াশোনায় যথেষ্ট অমনোযোগী। আমার দাদু আমাকে কাছে টেনে নিয়ে উত্তর দিলেন আমার দাদুর ফার্স্ট হবার দরকার নেই, ফেল না করলেই হলো। অসীমদা আমার দাদুর কথা শুনে তো বুঝলেন কোনো সুযোগ নেই আমাকে ঠিকভাবে পড়ানোর। যেহেতু অসীমদা আমার কাকুর বন্ধু ছিলেন, তাই তার পক্ষে আমার প্রতি কঠিন হওয়া খুবই দুরূহ ব্যাপার ছিল। আমার সব অন্যায় আবদার আমার কাকুর ও দাদুর মতো হাসি মুখেই তিনি প্রশ্রয় দিয়ে যেতেন পরম স্নেহে। একবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিজ্ঞান মেলা হলো। অসীমদা তার ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে গেলেন তার রসায়ন বিভাগে। গিয়ে দেখলাম কি পরিমাণ শ্রদ্ধার পাত্র অসীমদা তার কলেজের ছাত্রছাত্রীদের কাছে। এতে আমরা বেশ গর্ববোধ করলাম। এই সহজ সরল সাধারণ মানুষটির এত সম্মান। সিদ্ধান্ত নিলাম এখন থেকে তার কথা শুনব। কিন্তু না, আমার খুব একটা পরিবর্তন হয়নি এবং তিনিও কিছু মনে করেননি। মহারাজা ত্রৈলোক্যনাথ চক্রবর্তী অসীমদার বিয়ে ঠিক করলেন ময়মনসিংহে। আমাদের কি আনন্দ! অসীমদার বিয়েতে খুব হইচই করলাম। অজন্তা বৌদি অসীমদার স্ত্রী হয়ে এলেন। চমৎকার মহিলা, শান্ত, স্নিগ্ধ, অকৃত্রিম বাঙালি বউ। এদিকে আমি কলেজে উঠে গেলাম। প্রাইভেট টিউশনের দরকার বেশি নাই এবং আমার সাবজেক্ট হিউম্যানিটিস, তাই অসীমদা হাঁপ ছেড়ে বাঁচলেন বোধহয়। 1971 এলো। আমাদের সকলের জীবনেও জাতির উপরে নেমে এলো এক বিপর্যয়। অসীমদাও রেহাই পেলেন না। অসীমদা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না কখনো। খুবই নিরীহ ও শান্ত প্রকৃতির নিরিবিলি মানুষ। অসীমদার বাবা অতীন দাদু সরে গেলেন। অসীমদাকেও বলা হলো সরে থাকতে। অসীমদা ও দাদু বাসা থেকে সরে রইলেন, তবে অজন্তা বৌদি রইলেন বাসায়। সেই 29শে মার্চের সকাল আনুমানিক 10টার দিকে অসীমদা গোপন আশ্রয় থেকে বেরিয়ে বৌদির খোঁজ নিতে বাসায় এলেন। অমনি বাড়ি ঘেরাও করে ফেলল হানাদার পাকিস্তানি বাহিনীর নরঘাতক ক্যাপ্টেন বোখারি ও তার সিপাহীরা। ঘাতকরা অসীমদাকে বলল এক্ষুনি তাদের সঙ্গে যেতে হবে। অসীমদা অসহায়ের মতো তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপরে স্ত্রীকে বললেন জল দাও, জল খাবো। পরপর 5 গ্লাস জল খেলেন বৌদির হাতে। ঘাতক পশুর অসীমদাকে নিয়ে গেল কুমিল্লা ক্যান্টনমেন্টে। নলিনীদা, সুবল সাহাও ছিলেন সেই ক্যাম্পে। তাদের গরিসনে রাখা হয়েছিল। অকল্পনীয় অত্যাচার করা হতো। যারা বেরিয়ে এসেছিলেন তাদের কাছেই শুনেছি জ্বলন্ত সিগারেট অসীমদার গায়ে ধরিয়ে দেওয়া হতো। ঘাতকদের অত্যাচারে অস্থির হয়ে উঠেছিলেন অসীমদা। তাদের কাছে অনুনয় বিনয় করে প্রার্থনা করেছিলেন যেন একটিবার কিছুক্ষণের জন্য মুক্তি দেওয়া হয়। শুধু বৌদিকে একবার দেখে ঠিকমতো নিরাপদ জায়গায় রেখে আবার চলে আসবেন এবং বলেছিলেন আমি জীবনে মিথ্যা বলি নাই, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি ফিরে আসব, শুধু একবার আমায় যেতে দাও। তারা তার অনুরোধে একবারও ভ্রুক্ষেপ করল না, বরঞ্চ অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। একদিন অত্যাচারে অস্থির হয়ে গ্যারিসনের জানলা দিয়ে লাফ দিতে গিয়েছিলেন। পাশের ঘরে যারা ছিলেন, যাদের 2 জন ফিরে এসেছেন, তারা শুনেছিলেন তীক্ষ্ণ এক চিৎকার এবং পরে 2টো গুলির আওয়াজ। এরপরে অসীমদাকে কেউ আর কখনো দেখে নাই। অসীমদা হাজার লাশের মধ্যে একজন হয়ে গেলেন নীরবে। অসীমদা যে গল্প বলতেন ক্ষুদিরামের, মাস্টারদার, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে গেছেন, তিনিও আমার কাছে এবং বাংলাদেশের কাছে তাদের মতোই হয়ে গেলেন। তবে সকলে জানেন না তার আগের কথা, তার রক্ত দিয়ে যাবার কথা। আমার মাস্টার মশাই অসীমদা শহীদ হয়ে বেঁচে রইলেন। আমার গর্ব, আমার দাদু শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত শহীদ, কাকু দিলীপ দত্ত শহীদ, আমার মাস্টার মশাই শ্রী অসীম শান্তি রায় শহীদ।
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়ে গেল 1947-এ। দুটি নতুন দেশ জন্মালো, ভারত ও পাকিস্তান। পাকিস্তান হলো দুটি অংশ নিয়ে, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এই দুই ভাগের পাকিস্তানের মধ্যে কোনো দিক থেকেই কোনো কিছুর মিল ছিল না। ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবই ভিন্ন এবং আলাদা। এই পটভূমিতে ফেব্রুয়ারি মাসের 1948-এ প্রথম গণপরিষদের অধিবেশন শুরু হয় পশ্চিম পাকিস্তানের রাজধানী করাচি শহরে। সেই অধিবেশনে গণপরিষদের সদস্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসেবে গণ্য করবার জন্য দাবি উপস্থাপন করেন এবং পরিষ্কার করে বলেন, রাষ্ট্রভাষা সেই ভাষাই হওয়া উচিত অধিকাংশ মানুষ যে ভাষা ব্যবহার করে, এবং আমি মনে করি যে বাংলা ভাষাই আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই প্রস্তাব দেওয়ার পরপরই পাকিস্তানি শাসক গোষ্ঠী বারুদের মতন জ্বলে ওঠে এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব লিয়াকত আলী খান অধিবেশনের মধ্যেই। এই ঘটনার সাথে সাথেই তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও তরুণ সমাজ পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। এই প্রেক্ষিতে 1948-এর মার্চ মাসে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল জনাব মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকাতে আসেন। উনি 11ই মার্চে রেসকোর্স ময়দানে বক্তৃতা দেন এবং ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেই মাঠ থেকেই তীব্র প্রতিবাদ উঠে আসে এবং না 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 বলে প্রতিবাদের প্রতিধ্বনি হতে থাকে। এরপর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বক্তৃতা দেন একই প্রস্তাব নিয়ে, রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে। সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তীব্র প্রতিবাদ করে ওঠেন ওই প্রস্তাবে এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবি নিয়ে বারবার উচ্চারিত করতে থাকে ছাত্ররা, এবং উর্দু ভাষার পক্ষে তীব্র প্রতিবাদের প্রতিধ্বনি হতে থাকে। এই পথ ধরেই বাংলাদেশের বীজ রোপিত হয়ে যায় এই মাটিতে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র সমাজ মূল ভূমিকায় ছিল। তার মধ্যে অন্যতম ছিলেন আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একজন তরুণ সচেতন রাজনৈতিক নেতা হিসেবে ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের ডাক দেন সেই দশক থেকে। দেশ বিভাগের পর ওনার উপলব্ধি হয় যে বাঙালির অধিকার ও স্বার্থ পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর আওতায় কখনোই সুরক্ষিত হতে পারে না। অতএব কাল বিলম্ব না করে তিনি বাংলা ভাষাকে যথার্থ স্বীকৃতি লাভের জন্য জোরালো দাবি তোলেন। এই ধারাবাহিকতার মধ্য দিয়ে ক্রমাগত রাষ্ট্রীয় ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন এবং সর্বশেষে বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরি করে দেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ইনিই প্রথম বাঙালি যিনি বাংলা ভাষাভাষীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্র এই উপমহাদেশের ভূখণ্ডে আত্মপ্রকাশ করার জন্য প্রত্যয়ী হয়ে ওঠেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন একজন জাতীয়তাবাদী নেতা। 1948-এর পটভূমিটা এই জন্যই বিশেষভাবে উল্লেখ করার প্রয়োজন, কারণ এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই এই তথাগত পূর্ব পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের কবর হয়ে যায়। এই তরুণ সমাজরাই রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের অঙ্গনে দুটি অভূতপূর্ব ধারা সৃষ্টি করেন। একদিকে স্বাধিকার আন্দোলনের রাজনীতি, অন্যদিকে সাহিত্য ও সংস্কৃতির নতুন ধারা, যার ধারাবাহিকতায় বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের সূচনা হয় বহু আন্দোলনের ফসলস্বরূপ। রাজনীতির সাথে সাহিত্য ও সংস্কৃতি একে অপরের সম্পূরক ছিল। এই তরুণ সমাজে ছিল 50-এর দশকের উপহার। 1948 সালে ভাষা আন্দোলনের ক্ষেত্রে যারা গভীরভাবে সক্রিয় ছিলেন সেই সময় তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ছিলেন। জনাব গাজীউল হক, জনাব মনির চৌধুরী, শ্রী অজিত কুমার গুহ, নাদিরা বেগম, সুফিয়া আহমেদ সহ অনেকে, যারা তখন বিদ্রোহী টগবগে তরুণ ও তরুণী। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করবার দাবিতে জ্বলে উঠেছিল পুরো দেশ। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে পূর্ব পাকিস্তান জুড়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে শহরে ও গ্রামগঞ্জে। তারই রেশ ধরে 1952 সাল আসে এবং সালাম বরকতের মৃত্যুকে কেন্দ্র করে ঘরে ঘরে ভাষা আন্দোলনের দাবানল জ্বলে ওঠে এবং এক কথায় পূর্ব পাকিস্তানে সেই সময়ে ছাত্রদের দ্বারাই আন্দোলন শুরু হয়ে যায় প্রাতিষ্ঠানিকভাবে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পাকাপাকিভাবে। যেসব তরুণ তখন রাষ্ট্রভাষা আন্দোলনকে কেন্দ্র করে ওনাদের কলমকে হাতিয়ার করে প্রতিবাদের লেখা লিখতে শুরু করেন এবং বিশেষ ধারা সৃষ্টি করেন, তাদের মধ্যে অন্যতম হলেন শহীদ শামসুল হক, হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ আতিকুল্লাহ, শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরী, আলতাফ মাহমুদ,
আব্দুল গাফফার চৌধুরী, আনিসুজ্জামান, মাহবুবুল আলম চৌধুরী, রফিকুল ইসলাম এবং আরও অনেক বিশিষ্ট টগবগে তরুণ মহান 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকে বেগবান করে তোলেন বিশ্বজুড়ে। সেই সময় থেকেই এই পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির এক নতুন দিগন্ত ও ধারা সৃষ্টি হয়। এই পটের সামান্য বিবরণ না দিলে সৈয়দ শামসুল হক, যিনি আমার পরম শ্রদ্ধেয় কাকা, আমার বাবা সঞ্জীব দত্তের পরম স্নেহের ছোট ভাই ও বন্ধু, ওনার উপরে লেখা আমার পক্ষে খুবই কঠিন। মুশকিল হলো, সৈয়দ শামসুল হক কাকাকে কোনো বিশেষ ফ্রেমে ধরা একেবারেই কঠিনতম কাজ। আমার পক্ষে তো একেবারেই নয়। ওনার ক্যানভাস সীমাহীন। আমার এই ধৃষ্টতা নেই যে ওনাকে কোনো বিশেষ ফ্রেমে ফেলে তাকে সীমাবদ্ধ করি। ওনার জ্ঞানের ও চিন্তার পরিধি ও গভীরতা আটলান্টিক মহাসাগরের তলদেশ ছাড়িয়ে কোথায় আছে সেটা আমার বুঝবার ও জানবার ক্ষমতা নেই। আমার বাবা সঞ্জীব দত্ত সৈয়দ শামসুল হক কাকার জ্ঞানের পরিধি বুঝতে পারতেন বলে ওনাদের ভেতরে গভীর সম্পর্ক ও বন্ধন ছিল। বাংলাদেশের জন্য সেই 50-এর দশক একটি নতুন ধারার উন্মোচন হয় এবং সম্পূর্ণ নতুন ধারা সৃষ্টি হয়ে যায়, যার আর কোনো তুলনা নেই। এক নতুন মাত্রা শুরু হলো। হঠাৎ যেন আকাশের নক্ষত্র মণ্ডল থেকে কিছু বিরল নক্ষত্র ছিটকে এসে পড়ল এই পূর্ব পাকিস্তানে, আজকের বাংলাদেশের মাটিতে, এবং ঝলঝল করে জ্বলতে লাগলো নিজ নিজ আলোতে। এক বিশাল নক্ষত্রের মালা যেন নিজ আলোতে বাংলার সাহিত্য সংস্কৃতির জগৎকে আলোকিত করতে লাগলো। সেই তারামণ্ডল থেকে ছিটকে এসে পড়া এই উজ্জ্বল নক্ষত্রের একজন অন্যতম হলেন সৈয়দ শামসুল হক। আজকের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় সৈয়দ শামসুল হকের চাচাদের আদি নিবাস, যেই মাটিতে প্রায় 300 বছর আগে নুরুলদিন নামক এক কৃষক জন্মেছিলেন, যিনি একজন অন্যতম কৃষক বিদ্রোহের নেতা ছিলেন। সেই পবিত্র মাটিতে সৈয়দ শামসুল হক জন্মালেন প্রায় 300 বছর পরে। সেই নুরুলদিনের বিদ্রোহী চেতনার সুর নিয়ে এই 20 শতাব্দীতে ফিরে আসেন, আবার উচ্চারণ করেন জাগোবাহে কণ্ঠে সবাই। কুড়িগ্রাম থেকে ঢাকা সৈয়দ শামসুল হক যখন টকবক করে ফুটছেন এক তরুণ, তখন বিভিন্ন ক্ষেত্রে কেউ কবি, কেউ লেখক, কেউ চিত্রশিল্পী, কেউ সাংবাদিক, কেউ চিত্র নির্মাতা, কেউ তখনও ছাত্র, কেউ রাজনীতিবিদ একই সাথে জড়ো হলো সকলে ঢাকাতে। 1952-র ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহের মামলায় সেই সময় বহু তরুণ তখন জেলখানায়। সে এক কঠিন সময়। প্রায় সকলেই অস্থিরতা নিয়ে দিন কাটাচ্ছে, কিন্তু সকলেরই কলম সক্রিয় পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। অন্যদিকে রাজনীতিও অন্য মাত্রা এসে পৌঁছায় পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। এই ক্রান্তিকালে সকল উজ্জ্বল নক্ষত্রদের মিলনস্থান ছিল পুরানো ঢাকার বিখ্যাত বিউটি বোর্ডিং। আসলে বিউটি বোর্ডিং হলো কলকাতার কফি হাউজের মতন একটি মিলন কেন্দ্র সাহিত্য সংস্কৃতির চর্চার জন্য। সৈয়দ শামসুল হকের প্রাণকেন্দ্র ছিল বিউটি বোর্ডিং, কারণ সেইখানেই সকল তরুণ কবি, লেখক, চিত্রশিল্পী ও সাংবাদিকদের আড্ডার ঝড় বইত চায়ের কাপ ও সিগারেটের স্তূপের মধ্যে। সেই আড্ডাখানাতে আমার বাবা সাংবাদিক সঞ্জীব দত্ত, আমার মা প্রতীতি দেবীও উপস্থিত থাকতেন ওই মিলন মেলায়। আমার বাবা সঞ্জীব দত্ত ছিলেন তরুণ কবি, সাহিত্যিক, লেখকদের মধ্যমণি। ওনার জ্ঞান ও কথা এখনও কিংবদন্তি হয়ে আছে। আরেকজন ব্যক্তি যিনি সর্বদা বিউটি বোর্ডিংয়ে উপস্থিত থাকতেন, তিনি হলেন জনাব খালেদ চৌধুরী। সঞ্জীব দত্ত ও খালেদ চৌধুরীর তর্কের আসর রাতের পর রাত চলত। সে এক বিশেষ আকর্ষণ ছিল সৈয়দ শামসুল হকের, যেখানে তিনিও রাতের পর রাত সেই তর্কের আসরে যোগ দিতেন। সেই তর্কের আসর চলত শুধু চা আর সিগারেট খেয়ে, কখনো কখনো বাটার টোস্ট, তাও কদাচিৎ। কারণ তাদের টাকা পয়সা খুবই কম ছিল, তবে তাদের সকলের জ্ঞানের ভাণ্ডার ভরা ছিল। ওই তর্কের আসরই ছিল সকল সেন্টার অফ অ্যাট্রাকশন এবং সেই সব নক্ষত্রর সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু, যার ধারাবাহিকতায় এই বাংলাদেশকে সেই সব লেখক সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করেছেন। সে ছিল এক আলোকিত যুগ ও সময় যা তুলনাহীন। সৈয়দ শামসুল হক চাচার আরও দুই একটা চা ও সিগারেটের আড্ডাখানা ছিল। মুকুল সিনেমা হলের তলায় মিরিন্ডা রেস্তোরাঁ, আরেকটা হলো রেক্স, কাসবা অ্যান্ড গুলিস্তান রেস্তোরাঁ। দিনের পর দিন, রাতের পর রাত এইখানে হক চাচা ওনার সব ও সমসাময়িক লেখক ও কবিকে নিয়ে লেখার রসদ তৈরি করেছেন আর শুধু চা খেয়ে আড্ডা মেরেছেন। আমার বাবা সঞ্জীব দত্ত ও খালেদ চৌধুরী নিত্যসঙ্গী ছিলেন, যা সৈয়দ হক কাকুর লেখা 3 পয়সার জ্যোৎস্নাতে পাওয়া যায়। সে এক অসাধারণ সময় ও যুগ, যেখানে সৈয়দ হক চাচা ও ওনার বন্ধুরা পেগাসাসের মতন ডানা জাপটে কখনো আকাশে উড়ছেন, কখনো মাটিতে তাপিয়ে বেড়াচ্ছেন। এই সময়টা চোখে যারা না দেখেছেন তাদের পক্ষে অনুধাবন করা অতি দুরূহ। আসল ঘটনা হলো,
সৈয়দ হক চাচাদের এই অসাধারণ গ্রুপটার কোনো জাগতিক চাহিদা বলে কিছুই ছিল না, শুধু সৃষ্টির নেশায় পাগল ছিল। ওনারাই বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক জগৎকে আলোকিত ও সমৃদ্ধশালী করে রেখে গেছেন। এইসব সৃষ্টিশীল মানুষদের জীবনের চালিকা শক্তি ছিল আবেগ ও দেশের প্রতি তীব্র ভালোবাসা, আসল দেশপ্রেমিক। ওনারা আলাদা জগতের অতুলনীয় মানুষ এবং একদল উড়ন্ত পেগাসাস। সবথেকে আশ্চর্যের বিষয় হল, সৈয়দ শামসুল হক চাচা একমাত্র লেখক যিনি রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় অসাধারণ শক্তিশালী রচনা সৃষ্টি করে গেছেন, যা বাংলা সাহিত্যে নতুন এক মাত্রা সৃষ্টি করেন। যেমন নুরুল দিনের সারা জীবন, অসাধারণ ধারালো ও নন কনভেনশনাল লেখা, যা অন্য মাত্রা সৃষ্টি করে গেছেন সাহিত্য ও নাটকের জগতে। আমি আবারও স্বীকার করি বারবার, সৈয়দ শামসুল হক কাকুকে কোনো রকমই একটা ফ্রেমে আটকানো একেবারেই অসম্ভব। যেমন আমার বাবা সঞ্জীব দত্তকেও। ওনাদের ক্যানভাস এত বিশাল, তাতে এত অল্প পরিসরে ফ্রেমে বন্ধ করতে যাওয়াটাই একটা অবাস্তব ঘটনা। ফয়েজ আহমেদ, সৈয়দ শামসুল হক চাচা সহ সেই সময়ের ওই সকল সৃষ্টিশীল মানুষদের মধ্যরাতের অশ্বারোহী বলে আখ্যা দিয়ে গিয়েছিলেন। আমি ফয়েজ চাচার সাথে আরেকটু অন্যভাবে আমার মতন করে অনুধাবন করতে চাই আমার সৈয়দ শামসুল হক চাচাকে, যিনি হলেন একদল বিরল পেগাসাস, এর সবচেয়ে উজ্জ্বলতম একদল অসাধারণ পেগাসাস, যিনি মধ্যরাতে উড়ে বেড়ান জ্যোৎস্নার আলোতে, আবার তেমনি নীল আকাশের সূর্যেরও কাছাকাছি। সৈয়দ শামসুল হক চাচার অতি প্রিয় ছিলাম আমি, সঞ্জীব দত্ত ও প্রতীতি দেবীর কন্যা আদরের বুয়া। সৈয়দ শামসুল হক চাচা জ্যোৎস্না রাতে পাখা ঝাপটে এই বাংলাদেশের আকাশে উড়ে বেড়াচ্ছেন ক্রমাগত, কারণ আমার হক চাচা হলেন সেই গ্রিক মিথোলজির একজন বিরল পেগাসাস।